বাড়ছে দারিদ্র্যের হার, স্বস্তিতে নেই স্বল্প এবং নিম্ন আয়ের মানুষ। বর্তমান পরিস্থিতিকে দুষছেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর। কর্মসংস্থানের একটা মহা সংকট আছে। প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে সেখানেও এক ধরনের স্থবিরতা আছে। কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে ওভেন পোশাকের ক্ষতি $82 লাখ। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে সময় লাগবে অন্তত 1 মাস। আর্থিক খাতে সংস্কার অব্যাহত রাখার পরামর্শ পিআরআইয়ের। রাজস্ব আদায় গতি বাড়ানোর তাগিদ, বাড়ছে ঋণ পরিশোধের ঝুঁকি। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দারিদ্র্যের হার বাড়ছে, স্বস্তিতে নেই স্বল্প এবং নিম্ন আয়ের মানুষ। কাঙ্ক্ষিত কর্মসংস্থানও নেই, অনিশ্চয়তায় হচ্ছে না কোনো বিনিয়োগ। উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকেই আরও উস্কে দিচ্ছে। সহসাই সুখবর পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান মনে করেন যে দারিদ্র্য বৃদ্ধির জন্য বর্তমান পরিস্থিতি অনেকটাই দায়ী। একই সঙ্গে বিগত 1.5 দশকে যে প্রবৃদ্ধি হয়েছে সেখানে কর্মসংস্থান গুরুত্ব না পাওয়া দারিদ্র্য বৃদ্ধির কারণ। ভোর 4টা থেকে রাত 8টা পর্যন্ত আগুনের সঙ্গেই থাকেন শেখ মাসুদ রানা। ভাত, মাছ, মাংস, সবজি, ডিম সহ নানান ধরনের রান্না করেই শেষ হয় দিনের 15 ঘন্টা। হোটেলে যায় এসব খাবার। হাড় ভাঙা খাটুনির পরও কি জীবনে স্বস্তি মিলেছে? কমেছে সংসারের টানাপোড়েন? কিছু চাহিদা তো পূরণ হয় না, এরপরও কিছু থেকে যায়। চেষ্টা করি আর কি, যদ্দূর পারি। এই চাইলে কি কেউ দিব? সরকারের কাছে চাইলে কি পাওয়া যাবে? কত কিছু সমস্যা। আর আমি তো কাজ করি, খাই দাই, ঘুমাই। সরকার কোন জায়গায় কি কেমনে কি আসে বিষয় এত কিছু তো আর আমি জানি না। শুধু মাসুদ রানাই নয়, কঠিন চাপে পড়েছে স্বল্প আয়ের এসব মানুষ। একদিকে কর্মসংস্থান সংকুচিত হয়েছে, অন্যদিকে কাজ মিললেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত পারিশ্রমিক। যা কামাই তাই খাওয়া, বুঝছেন? এই যে মা একটা অসুস্থ, বাপ একটা গরম ভরানো, একটু ইয়া করা লাগে, ওষুধ করার খাওয়ানি লাগে, চিকিৎসা ভরা লাগে। না স্বামী নাই। এই যে কত জিনিস মানুষের সাহায্য পায়, আমরা পাই না, 10 টাকাও না। সূচকও তাই বলছে, ভালো নেই নিম্নবিত্ত। বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে বলা হয়েছে, আগের বছরের চেয়ে এবছর বেড়েছে দারিদ্র্য। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির সমীক্ষাতেও ধরা পড়েছে দারিদ্র্য বৃদ্ধির চিত্র। বলা হচ্ছে, দারিদ্র্যের হার এখন প্রায় 28%। প্রশ্ন হচ্ছে, কেন বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা? এর মধ্যে কর্মসংস্থানের একটা মহা সংকট আছে, বিনিয়োগ খরা আছে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যে উন্নত করার একটা বিষয় আছে। প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে সেখানেও এক ধরনের স্থবিরতা আছে। সবকিছু নির্ভর করে কনটেক্সটের উপর, আপনার এই সময়ে কি ঘটছে না ঘটছে। এই গত 5 বছরের যে ধারাবাহিক সংকটের কথা বলছি, সেগুলো এক ধরনের বড় প্রভাব ফেলেছে। সরকারি প্রতিষ্ঠান বিবিএস এর 2022 সালের হিসাবে দেশে দারিদ্র্যের হার ছিল প্রায় 19%। তবে এই তথ্যের ভিত্তি নিয়ে আছে সন্দেহ। গেল 1.5 দশকে বেড়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি, কিন্তু তা কর্মসংস্থান তৈরির জন্য কতটা সহায়ক ছিল? কর্মসংস্থান বান্ধব প্রবৃদ্ধির প্রক্রিয়া হয়নি, আমাদের প্রাধান্য পায়নি। আরেকটি হচ্ছে দারিদ্র্য বিমোচন বান্ধব প্রবৃদ্ধির প্রক্রিয়াও গুরুত্ব পায়নি। যে ব্যাটারি চালিত রিক্সার এই ঢাকা অলমোস্ট ছেয়ে গেছে, কারণ অন্য কর্মসংস্থানগুলো নাই। নির্মাণ খাতগুলোতে যে সাময়িক কর্মসংস্থানগুলো হতো, নির্মাণ খাতের একটা বড় ধরনের স্থবিরতা আছে। অ্যাকচুয়ালি পরিবর্তিত সময়ে অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি হয়নি, নির্বাচনকে কেন্দ্র করে আছে এক ধরনের অনিশ্চয়তাও। ফলে সহসায় মিলবে না কাজ, মজুরি বৃদ্ধি পাওয়াও কঠিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চোরাই হ্যান্ডসেট বন্ধ এবং হারিয়ে যাওয়া সেট উদ্ধারে চালু হচ্ছে NEIR সিস্টেম। এ বিষয়ে ব্রিফিং এর আয়োজন করেছে বিটিআরসি। আমরা সরাসরি সেই আয়োজনটিতে চলে যাব। সেই জিনিসগুলো আমরা সকল ধরনের মিডিয়ার সাহায্য নিয়ে এগুলো আমরা প্রপাগেট করব এবং সকলের কাছে পৌঁছানোর আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে।
সংবাদ সম্মেলনের পরে আপনাদের কাছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অনেকগুলো আমরা করেছি। এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের এই উত্তর সহ প্রদান করব, যেন আপনাদের যে কোনো রিপোর্টিংয়ের ক্ষেত্রে ওই প্রশ্নগুলো দেখে এই উত্তরগুলো আপনারা দিতে পারেন। আর এ নিয়ে সম্পর্কিত নাগরিক সচেতনতামূলক মানুষের কি করা উচিত, মানুষের প্যানিক না হয়ে কি করা উচিত, কিভাবে, যেমন বললাম সাজেশন হিসেবে প্রত্যেকের একটা সিম থাকা উচিত, এই ধরনের জনসচেতনতামূলক যে তথ্য, সেই তথ্যগুলো আমরা মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিব। আমার পক্ষ থেকে আপনাদেরকে এ নিয়ে সম্পর্কিত অ্যাপ্রাইজ করার এতটুকু ছিল। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডিজি মহোদয়কে, চমৎকার উপস্থাপনা। স্যার, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে ওভেন পোশাক খাতে ক্ষতি $82 লাখ, টাকার অঙ্কে যা দাঁড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। সবই ছিল আমদানি নির্ভর পণ্য। অগ্নিকাণ্ডের পর সদস্যদের মধ্যে অনলাইন জরিপ পরিচালনা করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। মোট 534টি কারখানায় এই জরিপে অংশ নিয়েছে। বিজিএমইএ জানিয়েছে যে এখনো পর্যন্ত বহু কারখানা ক্ষতির তথ্য পায়নি। সাপ্লাই চেইন, উৎপাদন এবং শিপমেন্ট শিডিউলের উপর এর প্রভাব অনেক বেশি এবং বিস্তৃত। বিজিএমইএ সদস্য কারখানার সংখ্যা প্রায় 3421টি। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে আরও 1 মাস সময় লাগবে। অর্থনীতিতে সুশাসন ফেরাতে সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন গবেষণা সংস্থা পিআরআই। সামষ্টিক অর্থনীতির হালনাগাদ তথ্য উপাত্ত পর্যালোচনা অনুষ্ঠানে বলা হয়েছে যে গেল সরকারের আমলে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে উত্তরণ প্রক্রিয়া চলছে, নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের উদ্যোগ। মূল প্রবন্ধে বলা হয়েছে যে এলডিসি থেকে উত্তরণের পর কম সুদে বিদেশ ঋণ পাওয়া কঠিন হবে। সেজন্যই এখন থেকে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো খুবই জরুরি। ব্যাপক করছাড়, দুর্বল আদায় ব্যবস্থা এবং প্রশাসনিক অদক্ষতায় রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না। ঋণ পরিশোধের চাপ এবং ব্যয় বাড়ছে, যা অর্থনীতির স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। আলোচকরা সময় বলেছেন যে রাজস্ব ঘাটতি জিডিপির 5% নিচে রাখার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পিআরআই বলছে অবশ্য যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সামান্য উন্নতি হয়েছে। বিগত দিনে ব্যাংকিং সেক্টরের সুশাসনের অভাবের কারণে যে ইকোনমিক অলিগার্কদের জন্ম হয়েছিল, তারা আমাদের অর্থ খাতকে অনেকটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। আগামী নির্বাচনের পরে পলিটিক্যাল গভর্নমেন্টকে এই ব্যাপারগুলোকে সলিড পলিটিক্যাল কমিটমেন্ট দিতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক ভিত্তিক শ্রমিকের মজুরি বৃদ্ধি দাবিতে বিক্ষোভ করেছেন। এই সময় নগর ভবনের 2টি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বেলা 11:30টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকেরা। আন্দোলনকারীরা বলছেন যে বর্তমানে তাদের দৈনিক মজুরি 484 টাকা, যা দিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা তাদের। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকেরা মজুরি পান 750 টাকা। দীর্ঘদিন ধরেই মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন এই সময় বিক্ষোভকারীরা। তারা বলেছেন যে 30টি ওয়ার্ডের অন্তত 2500 শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে ন্যায্য মজুরি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা এই সময়। 484 টাকা আমরা হাজিরা, আমরা রোদে পুরে আমরা কাজ করি, আমাদের মা বাপ নাই, কর্মকর্তারা আমাদের ঘুরে তাকায়, আমাদেরকে দেখে না। নিত্য প্রয়োজনীয় যে এখন জিনিসপাতির দাম বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে আমাদের বেতন একদম নিম্ন। 700-800 টাকা কেজি মাংস সপ্তাহে তো আমরা একদিনও খেতে পারি না, মাসে হয়তো একদিন, তারপরেও শর্ট পড়ে যায়। পেঁয়াজ আবাদে সমৃদ্ধ জেলা রাজবাড়ী। দেশে প্রায় 16% পেঁয়াজ উৎপাদন হয় এই জেলাতে। এবছরও শুরু হয়েছে আবাদ। বেশিরভাগই রোপণ হচ্ছে এখন মুড়ি কাটা জাতের পেঁয়াজ। ফলন উঠবে জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ দিকে। পেঁয়াজ উৎপাদনে দেশের 3য় অবস্থানে রাজবাড়ী। এবছর জেলার প্রায় 36,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে, যার মধ্যে 5,870 হেক্টর জমিতে রোপণ করা হচ্ছে মুড়িকাটা জাতের পেঁয়াজ।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উঁচু জমিতে পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষকরা। রোপণ থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত বিঘা প্রতি প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ হচ্ছে। প্রতি বিঘা জমি থেকে 50 থেকে 60 মণ পেঁয়াজ উৎপাদনের আশা কৃষকদের। বলছেন আগের তুলনায় চাষের খরচ অনেকটাই বেড়েছে। কৃষক তো একদমই শেষ হয়েছে। যে জিনিসের আমরা কিনবা গেলে দাম বেশি, বেচবা গেলে দাম নেই। সরকারি রেট ছাড়াও আমাদের সারে অনেক বেশি দাম দিয়ে কিনা লাগতেছে। জেলায় সবচেয়ে বেশি মুড়িকাটা পেঁয়াজ আবাদ হচ্ছে গোয়ালন্দ ও কালুখালীতে। এছাড়া বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও পাংশায় এই জাতের পেঁয়াজ আবাদ করছে চাষিরা। এরই মধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে আবাদ সম্পূর্ণ হয়েছে। সামনের 3 মাসের মধ্যেই বাজারে উঠবে মুড়িকাটা পেঁয়াজ। চাষিদের দাবি, মন প্রতি 2000 টাকা দাম উঠলে খরচ পুষিয়ে লাভের মুখ দেখতে পাবেন তারা। আমাদের 1 বিঘে সম্পত্তিতে নিজের সম্পত্তি হলে পরে হয়তো 30-35 হাজার টাকা খরচা পড়ে, আর যদি সংখ্যায় রেখে লাগান লাগে তাহলে হয়তো 1 পাখি জমিতে খরচা পড়ে 50-55 হাজার টাকা। আমাদের নিম্ন পর্যায়ে হলে পরেও 2000 টাকা যেন পেঁয়াজের দাম থাকে। এখন আমাদের গুটির দাম আমাদের সাশ্রয়ের মধ্যে আছে, কিন্তু আরেকটু কম হলে ভালো হতো। কীটনাশকের দাম ওটা হচ্ছে কি আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং মনিটরিং জোরদার করা হয়েছে। কোথাও কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিল্ড পর্যায়ে মনিটরিং জোরদার করা হয়েছে সারের ব্যাপারে। বিশেষ করে এখন যেহেতু রবি সিজন একেবারে শুরু হয়ে গেছে, আমাদের সারের পর্যাপ্ত মজুদ আছে। আর আগামী মাস থেকে আমাদের সারের মজুদ এই মাসের তুলনায় আগামী মাসের বরাদ্দও বেশি। কৃষি অধিদপ্তরের তথ্য মতে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর জেলায় প্রায় 95,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুষ্টিয়াতে শুরু হয়েছে কেঁচো থেকে উৎপাদিত জৈব সার ভার্মি কম্পোস্ট। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুমারখালী উপজেলার প্রায় 20 জন কৃষক শুরু করেছেন এই কার্যক্রমটি। নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করার উপযোগী হয়েছে এই সার। কুমারখালী উপজেলার কুশলিবাসা গ্রামের কৃষি উদ্যোক্তা রইসুদ্দিন বাড়ির আঙিনায় তৈরি করছেন ভার্মি কম্পোস্ট সার। এই সারের গুণ ও মান পরীক্ষার জন্য ব্যবহার করেছেন আদা চাষে, যা এখন স্বপ্ন দেখাচ্ছে রাসায়নিক সারের বিকল্প হিসেবে। গবাদি পশুর বর্জ্য থেকে তৈরি হচ্ছে কেঁচোর খাবার। সেই খাবার খেয়ে যে মলত্যাগ করে সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট, যা উৎকৃষ্ট মানের জৈব সার। কেঁচো সার ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে মাটির উর্বরতা শক্তি বাড়তেছে, ফসলের উৎপাদন বাড়তেছে। সার আমরা ব্যবহার করে দেখেছি, এই সার খুব ভালো কাজ করতেছে। রাসায়নিক সারের ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে মাটি, ফলন হচ্ছে ভালো, যে কারণে চাহিদা বেড়েছে এই অঞ্চলের চাষিদের মাঝে। কিনা সারের চাইতে এই সারের খুব উন্নত মান ভালো। রাসায়নিক সার ব্যবহার করবো না, আমরা এইটা ব্যবহার করব। উচ্চ মূল্যের সার কীটনাশক এখন বিস্ফোরা। এক্ষেত্রে সারের বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্ট ব্যবহারে আগ্রহী হচ্ছেন চাষিরা। আগের তো অনেক মানদণ্ড কমে গেছে সারের। সারের অতিরিক্ত দাম বেড়ে গেছে, মনে করেন চাষিরা খুব কষ্ট হয়ে যাচ্ছে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই উৎপাদন করা যায় এই জৈব সার, যা বিক্রি করে এখন আর্থিকভাবেও সফল এই উদ্যোক্তা। 2-2.5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। আনুমানিক এখন 1,00,000 টাকা আমার পুঁজি বেচা কেনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি সামনের দিকে আরো প্রোডাকশন বেশি হবে। মাঠ পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ করছেন কৃষি কর্মকর্তারা। যদি কোনো কৃষক আমাদের সাথে যোগাযোগ করে, আমরা উপজেলা কৃষি অফিস কুমারখালীর মাধ্যমে এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করছি। আমরা চেষ্টা করছি, আমরা প্রায় কুমারখালী উপজেলার 11টা ইউনিয়নের প্রতিটা ইউনিয়নে 10 থেকে 15 জন করে এই ভার্মি কম্পোস্টের উদ্যোক্তা তৈরি হয়। কৃষি কর্মকর্তারা বলছেন, ভার্মি কম্পোস্ট ব্যবহার বাড়াতে পারলে সুফল পাবে এই অঞ্চলের মাটি ও মানুষ। ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচোর থেকে উৎপাদিত যে সার তাকেই বলা হয়। এই প্রাকৃতিক উপায়ে তৈরি এই সার যদি দেশ জুড়ে সকল চাষিরা ব্যবহার করে, তাহলে দেশের যেসব চাষ উপযোগী মাটি রয়েছে এবং যেসব ফসল উৎপাদিত হবে তা কিন্তু সকলের জন্য কল্যাণকর। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।
দর্শক এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট আছে। কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি পুঁজিবাজারে এক ধরনের উত্থান এবং সেই সাথে কিন্তু দিনের শেষেও দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ঢাকার শেয়ার বাজারের কথা যদি বলি, আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু আজকে দিন শেষে প্রায় 8 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং 5092 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। অন্য দুটি সূচক ডিএসসিএস সূচক সেটিও 3 পয়েন্টের মতো বেড়ে 1074 পয়েন্টে আছে। থার্টি সূচক সেটি 1982 পয়েন্টে আছে, সেটিও কিন্তু প্রায় 9 পয়েন্টেরও বেশি বেড়ে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকার শেয়ার বাজারে 503 কোটি 64 লাখ টাকার শেয়ার এবং 175টি কোম্পানির শেয়ারের দাম আজকে দিন শেষে ঢাকার শেয়ার বাজারে টোটাল বেড়েছে। 153টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 66টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আজকে আমরা অরিয়ন ইনফিউশন এই কোম্পানিটিকে প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি। দিন শেষে 19 কোটি 19 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে এবং ট্রেড হয়েছে কিন্তু সকাল থেকে 503 থেকে 511 টাকার মধ্যে। 506 টাকা এই কোম্পানি 506 টাকা 30 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। সিটি ব্যাংক এটি দ্বিতীয় অবস্থানে আছে। ট্রেড হচ্ছে সকাল থেকে 24 থেকে 25 টাকার মধ্যে। 24 টাকা 50 পয়সা লাস্ট প্রাইস ছিল সিটি ব্যাংকের এবং টোটাল ট্রেড করেছে 18 কোটি 24 লাখ টাকার মতো শেয়ার। 14 কোটি 91 লাখ টাকা কিছু বেশি লেনদেনে ডোমিনেন্স এটি আছে তৃতীয় অবস্থানে এবং ট্রেড হয়েছে 22 থেকে 24 টাকার মধ্যে। 23 টাকা 10 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা দেখে আসি। সেখানেও কিন্তু সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি আজকে দিন শেষে প্রায় 23 পয়েন্টের মতো বেড়েছে এবং 14,273 পয়েন্টে সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে আজকে সিএসসি 18 কোটি 57 লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে সারাদিন ধরে 194টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে দেখতে পাচ্ছি। 94টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজকে টোটাল বেড়েছে। সিএসসিতে 81টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 19টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক এই ছিল পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। দেশের বাজারে স্বর্ণের দাম 1 লাফে কমেছে প্রায় 10,500 টাকা। এই নিয়ে টানা 3 দিনে 15,187 টাকা কমে স্বর্ণের দাম 2 লাখ টাকার নিচে নেমে এসেছে। সকাল থেকে কার্যকর করা হয়েছে এই দাম। বৈশ্বিক বাজারে স্বর্ণের দরপতনের কারণে স্থানীয় পাইকারি বাজারে তেজাবি স্বর্ণের দাম কিন্তু কমেছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। চলতি মাসে এই পর্যন্ত সব মিলিয়ে 11 বার দাম সমন্বয় করা হয়েছে। ফলে ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে 1,94,000 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি 9,996 টাকা কমে হচ্ছে 1,85,000 টাকা। দর্শক এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।